This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। শুরু করলাম শনিবারের এক্স ফ্যাক্টর। দেখুন, আমরা যাদের ভরসা করি, ডাক্তার, পুলিশ, উকিল ইত্যাদি ইত্যাদি, যাদেরকে আমরা ভরসা করি, যখন তাদের ধিক্কার জানাতে হয় তখন সত্যিই বলছি, ভেতর থেকে ভালো লাগে না। আমরা এই মানুষগুলোকে ভরসা করতে চাই, বিশ্বাস করতে চাই, কিন্তু বারবার প্রতারিত হই। যেমন ডাক্তারদের কাছ থেকে আমরা প্রতারিত হয়েছি। গত পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মিটিং এ ডাকলেন, আলোচনায় ডাকলেন, আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করলেন, কিন্তু ডাক্তারদের অনড় মনোভাবের জন্য, শুধুমাত্র লাইভ স্ট্রিমিং না করার জন্য ডাক্তাররা মিটিংটা ভেস্তে দিলেন। এ নিয়ে আসবো বিস্তৃতভাবে, কিন্তু তার আগে বলতে হবে, সিবিআই কে কিন্তু ধিক্কার জানিয়েছেন দেশের প্রধান আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে গতকাল অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছেন সিবিআই মামলা থেকে। এই জামিনের মামলার যে জামিন দিতে গিয়ে সিবিআই কিন্তু আরো একবার, 11 বছর আগে বলেছিল, আরো একবার সিবিআই বলল, আদালত বলল, খাঁচায় বন্দি তোতা পাখি, খাঁচা থেকে উড়িয়ে দিতে হবে তোতা পাখিকে, মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। সিবিআই এর তদন্তে এটা যেন প্রকাশ না পায় যে তারা কোনো নির্দিষ্ট দলের হয়ে বা নির্দিষ্ট শাসকের পর, বহুদিন পর আমরা সুপ্রিম কোর্টে এরকম কড়া মনোভাব দেখলাম সিবিআই এর বিরুদ্ধে। আপনারা জানেন যে দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় মনীষ সিসোদিয়া, তারপরে সঞ্জয় সিং, কেজরিওয়াল, এরা সব গ্রেফতার হয়েছিলেন। কোথাও কিন্তু গ্রেফতার হয়েছিলেন যে অভিযোগে, অর্থাৎ কয়েক কোটি টাকার নাকি ঘোটালা হয়েছে, ইডি নামলো তদন্তে, সিবিআই নামলো তদন্তে। আদালত পরিষ্কার বলে দিল যে যদি ইডির মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বা জামিন দেওয়া হয়, তারপরে সিবিআই তাদের গ্রেফতার করে। অর্থাৎ নেতাদেরকে একটার পর একটা জালে জড়িয়ে শাসক দল তাদের জেলে পচিয়ে রাখতে চাইছে, এবং তারা ভাবছে এইভাবে জেলে যদি নেতারা থাকে তাহলে তাদের সংগঠন থাকবে না, আর অনায়াসে হাসতে হাসতে দিল্লির শাসক দল বিভিন্ন রাজ্যে ক্ষমতায় চলে আসবে। কিন্তু বাস্তব সত্যটা কি? হরিয়ানায় কি হচ্ছে? হরিয়ানায় যেটা হচ্ছে সেটা বিজেপির কাছে অশনি সংকেত। মহারাষ্ট্র বিজেপি হাসতে হাসতে জেতার কথা ছিল, সেই মহারাষ্ট্রে বিজেপির জেতা প্রায় কঠিন হয়ে গিয়েছে। হরিয়ানাতে তো নিশ্চিত হার দেখাই যাচ্ছে। এই যে একটার পর একটা রাজ্যে বিজেপির শক্তি ক্ষয় হচ্ছে, এবং কেন্দ্রেও দেখেছেন আপনারা, 400 পার হুমকি দেওয়ার পর 240-এ তারা আটকে গেছে। ফলে বিজেপি যে এখন ক্ষয়িষ্ণু শক্তি, এটা মানুষের কাছে প্রতিষ্ঠিত। তাই বিভিন্ন নেতাদেরকে, বিরোধী দলের বিভিন্ন নেতাদেরকে তারা জেলবন্দি করে তারা ভাবছিল যে নির্বাচনের বৈতরণীগুলো পার হওয়া যাবে। বাস্তবে কিন্তু দেখা গেল উল্টো, মানুষ উল্টো রিয়াকশন করছে। আমরা আজকে এক্স ফ্যাক্টরে আলোচনা করব এই সব বিষয় নিয়ে। শনিবার সকালে এক্স ফ্যাক্টরে আপনাদের আরো একবার স্বাগত জানিয়ে রাখি। আজ রাত 9টায় আমাদের যে অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠান কিন্তু আবার ফিরে আসছে ওপেন ফোরাম। হ্যাঁ, এই ওপেন ফোরামে আপনারা আপনাদের মতামত দিতে পারবেন অনুষ্ঠান বিষয়ে। টেলিফোন করে আমাদেরকে আপনাদের মতামত দিতে পারবেন। এই যে আমাদের 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আছেন এবং মাসিক প্রায় 7-8 কোটি দর্শক আছেন, এই প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য আপনি আমাদের কল করে আপনার মতামত দিতে পারবেন। যাকে চলে আসি আজকের অনুষ্ঠানে। আমরা সিবিআই নিয়ে আবার বলবো, তবে তার আগে বলে নিতে চাই ডাক্তারদের নিয়ে কথা।
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের সাথে আলোচনায় বসতে চাইলেন। আলোচনার ক্ষেত্র প্রস্তুত ছিল, ডাক্তারদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, সব কটা দাবি। আগে বলা হয়েছিল যে 12 থেকে 15 জন আসতে পারবে, তারা এলেন 34 জন। তাদেরকেও অ্যালাউ করা হলো, তাদেরকেও মিটিং এ বসার ব্যবস্থা করা হলো। মুখ্যমন্ত্রী 1.25 ঘন্টা বসে রইলেন, কিন্তু ডাক্তাররা কি করলেন? জুনিয়র ডাক্তাররা বললেন এই যে আলোচনা হবে এর লাইভ স্ট্রিমিং করতে হবে, অর্থাৎ লাইভে সবাইকে এটা জানাতে হবে। প্রশ্নটা লাইভ না লাইফ? জীবন মরণের সমস্যা নাকি লাইভ করাটাই মূল সমস্যা? কারণ এই লাইভ যে হবে না, রাজ্য সরকারের তরফ থেকে আগেই ইমেল করে জুনিয়র ডাক্তারদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো লাইভ স্ট্রিমিং হবে না। এটা জানার পরেও ডাক্তাররা ধর্ণা মঞ্চ থেকে নবান্ন পর্যন্ত বাসে করে এলেন, নামলেন, নেমে তারা বললেন যে না লাইভ করতে হবে। তাহলে ধর্ণা মঞ্চ থেকে এলেন কেন? ধর্ণা মঞ্চ না হলে যাবই না। আপনারা জেনে এসেছিলেন যে লাইভ হবে না, তারপরেও আপনারা এসে বায়না জুড়ে দিলেন যে লাইভ করতে হবে। কেন লাইভ না করার পেছনে কারণ যেটা রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেটা হচ্ছে যে বিচারাধীন বিষয় নিয়ে ওপেন ফোরামে আলোচনা করা যায় না, এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। এবং এটা বাস্তব সত্য যে অনেকেই যুক্তি দিচ্ছে সুপ্রিম কোর্ট তো লাইভ স্ট্রিমিং করে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট করে, কিন্তু নবান্নটা তো সুপ্রিম কোর্ট না। নবান্নকে অনেক প্রোটোকল মেনে চলতে হয়, অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। জুনিয়র ডাক্তাররা সেসব করলেন না। এবং আমরা সাংবাদিকরা কি দেখলাম, তাদের কাছে মুহুর্মুহু ফোন আসছে বিভিন্ন নেতাদের, বিভিন্ন দলের নেতাদের, এবং সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে কোনোভাবেই বৈঠকে বসা যাবে না। কারণ এর আগে এনআরএস এর গন্ডগোল নিয়ে যে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন তার অবশ্য লাইভ হয়েছিল, সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন ছিল না। সেইখানে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী কিভাবে এনআরএস এর ছাত্রদের সাথে অত্যন্ত সংবেদনশীলতার সাথে কথা বলে তাদের মন জয় করে সমস্যার সমাধান করেছিলেন। কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যাতে মন জয় করতে না পারেন, মন জয় করে ছাত্রদের কোমল হৃদয়কে নিজের কাছে টেনে না নিতে পারেন, সেই কারণে বারবার ইনস্ট্রাকশন আসছিল বিভিন্ন জায়গা থেকে। মুখ্যমন্ত্রী সে কথা প্রেস কনফারেন্সে বলেছেন, আপনারা শুনেছেন সে কথা, আমরা গতকাল তার দেখিয়েছি। মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি অন্তত অবাক হয়ে গিয়েছি। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনতাম, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টো পথে হেঁটে তিনি অত্যন্ত ধৈর্যের সাথে তিনি কিন্তু সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। এবং যখন ডাক্তাররা 2.5 ঘন্টা প্রায় 2 ঘন্টা 15 মিনিট মতন অপেক্ষা করার পরেও এলেন না, তারপরেও কিন্তু তিনি মেজাজ হারাননি। কোনো মুখ্যমন্ত্রীকে, কোনো মহিলাকে 2 ঘন্টা 15 মিনিট এভাবে বসিয়ে রাখা যায়? 70-এর কাছাকাছি বয়স মহিলার, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে এভাবে 2 ঘন্টা 15 মিনিট বসিয়ে রাখা যায়? এটা উচিত বলে মনে করেন? আমি দর্শকদের কাছে প্রশ্নটা করছি, এটা কি খুব উচিত কাজ? এটা কি খুব সম্মানজনক কাজ করেছেন ডাক্তাররা? মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন এরপরে আপনাদের আলোচনা থাকলে আপনারা সেক্রেটারিদের সাথে আলোচনা করে নেবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী আর এই আলোচনায় থাকতেই চাইছেন না, না থাকাটাই স্বাভাবিক। মুখ্যমন্ত্রী হাতে কিন্তু আইন আছে, সুপ্রিম কোর্টের একটা প্রচ্ছন্ন মদত আছে যে এবার যদি ডাক্তারদের বিরুদ্ধে কোনো শৃঙ্খলা রক্ষার কোনো ব্যবস্থা নেয়, সুপ্রিম কোর্ট ফিরেও তাকাবে না। অর্থাৎ আইনগত কোনো বাধা নেই এই ডাক্তারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার। কিন্তু মুখ্যমন্ত্রী আজ শনিবারও যখন আমরা লাইভ অনুষ্ঠানটা করছি, আপনারা তখনও জানেন মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি, অর্থাৎ তাদের বিরুদ্ধে যায় এমন কোনো ব্যবস্থা নেননি, অথচ চাইলেই নিতে পারেন। গতকাল রাতে আপনারা দেখেছেন যে ধর্ণা মঞ্চে কিভাবে হামলা তৈরি করার বা হামলার একটা ছক চলছে। আমরা গতকাল কুণাল বাবুর বক্তব্য দেখিয়েছি এবং অডিও কলও শুনিয়েছি, যারা দেখেননি তারা গিয়ে দেখে নিতে পারেন। যাক গিয়েছে কথা, এই যে সব রকম প্ররোচনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কোনো প্ররোচনায় পা দিলেন না। শুধুমাত্র লাইভ স্ট্রিমিং হলো না, অর্থাৎ গ্যালারি শো হলো না, প্লেইং ফর দ্য গ্যালারি হয় না, সেই প্লেইং ফর দ্য গ্যালারি হলো না। সেই কারণে ডাক্তারদের রাগ।
প্লেইং ফর দ্য গ্যালারি হলে কি হতো? প্লেইং ফর দ্য গ্যালারি অর্থাৎ এই লাইভ স্ট্রিমিং হলে ডাক্তারদের মধ্যে অনেকে নেতা হয়ে উঠতেন, অনেকে নেতা সেজে উঠতেন, তারা কেউ টিকিট পেতেন, ভোটে দাঁড়াতেন, এইরকম একটা ছক ছিল। অথবা ডাক্তাররা এমন কিছু অসম্মানজনক কথা মুখ্যমন্ত্রীকে বলতেন যার ফলে মুখ্যমন্ত্রীর মান সম্মান ধুলোয় মিশে যেত। মুখ্যমন্ত্রী যথার্থভাবে একটা বিচারাধীন বিষয়কে এইভাবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে পাঁচকান করতে চাননি। তিনি বলেছিলেন যে দুপক্ষই রেকর্ডিং করুক। তিনি বারবার বলেছিলেন যে সরকারও রেকর্ডিং করুক, ডাক্তাররাও রেকর্ডিং করুক, প্রয়োজনে সেটা সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে সেটা বাজারে ছাড়াও হোক। কিন্তু না, তারা বলছেন এডিট করা হবে, কিন্তু তারা যে রেকর্ডিংটা করবেন সেইটা তো এডিট হবে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন ডাক্তাররাও এডিট মানে ভিডিও ক্লিপিংস পাবেন বা তারা নিজেরাও রেকর্ড করতে পারবেন। তারপরেও কেন? আসলে মিটিংটাকে ভেস্তে দেওয়ার জন্য। আর এই যে রুগীরা পরিষেবা পাচ্ছে না, আজ পর্যন্ত প্রায় 29-30 জন রুগী মারা গিয়েছেন পরিষেবা না পেয়ে। এর দায় কে নেবে? এর দায় কাকে নিতে হবে আপনি বলে মনে করেন? ডাক্তারদেরই নিতে হবে। আসবো সে নিয়ে, তবে তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন শনিবারের এক্স ফ্যাক্টর। ডাক্তারদের কথা মানে জুনিয়র ডাক্তারদের যে আচরণ এবং পেছন থেকে যে সিনিয়র ডাক্তাররা হুমকি দিচ্ছেন যে তারা ওপিডি করবেন না বা পেশেন্ট দেখবেন না, হাস্যকর লাগছে। যে ডাক্তার কথা বলছেন তিনি সরকারি হাসপাতালের ডাক্তারই নন। তিনি হুমকি দিচ্ছেন তারা নাকি ওপিডি যাবেন না, ওপিডিতে যাবেন না। ভাবতে পারেন, পুরো চিকিৎসা ব্যবস্থাটা ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। আওয়াজ উঠছে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে থেকে যে ডাক্তাররা যে প্রেসক্রিপশন করেন বা টাকা নেন, সেই টাকার রসিদ এবার চাইতে শুরু করেছে মানুষ। সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, মানুষ কিন্তু বলছে যে এই আপনারা 400 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত ভিজিট নেন 10 মিনিট রুগী দেখার জন্য, তার রসিদ চাই এবার। কারণ ডাক্তারদের এই টাকাটা পুরো কালো টাকা, পুরোটাই কালো টাকা। তারা খুশি মতন ট্যাক্স দেন। কেন এরকম হবে? ডাক্তারদের রসিদ দিতে হবে, সুপ্রিম কোর্টকে এই নির্দেশ দিতে হবে, কেন্দ্রীয় সরকারকে এই মর্মে আইন করতে হবে। ডাক্তাররা জেনেরিক ওষুধ লিখতে বাধ্য হবেন এমন আইন করতে হবে। ডাক্তারদের প্রেসক্রিপশনে ওই হিজিবিজি হাতের লেখা চলবে না, হয় ক্যাপিটাল লেটারে লিখতে হবে আর না হয় প্রিন্ট আউট দিতে হবে। এ প্রসঙ্গে আমরা অনুষ্ঠান করেছিলাম আজ থেকে প্রায় 6-7 মাস আগে। আমরা এই দাবি জানিয়েছিলাম, আবারও সেই দাবি জানালাম। প্রিন্ট আউট করা প্রেসক্রিপশন অথবা একেবারে গোটা গোটা করে ক্যাপিটাল লেটারে প্রেসক্রিপশন লিখতে হবে, জেনেরিক ওষুধের নাম লিখতে হবে। আর কি করতে হবে? ডাক্তাররা যে ফিজ নিচ্ছে সেই ফিজের রসিদ কেটে দিতে হবে। পৃথিবীর কোনো সভ্য দেশে এই নিয়ম নেই যে ডাক্তাররা পয়সা নেবেন। কেউ, ডাক্তার কেন, উকিল বলুন, যে কেউ পয়সা নিলে তার রসিদ দেবেন না। এটা কি ধরনের নাই? তার মানে যে টাকাটা আমি ডাক্তারকে দিচ্ছি সে টাকাটা তো পুরো ব্ল্যাক টাকা হয়ে গেল। আজকে আমি যদি বলি যে আমার শরীর খারাপ হয়েছে, আমি ডাক্তার দেখাতে গেছি, আমি 50 লক্ষ টাকা ভিজিট দিয়েছি, ইনকাম ট্যাক্স মেনে নেবে? কিন্তু ডাক্তার যদি বলে যে আমি 50 লক্ষ টাকার ভিজিট নিয়েছি বা 50 লক্ষ টাকা নিয়ে আমি 5 লক্ষ টাকা দেখাচ্ছি, ইনকাম ট্যাক্সকে সেটাই মেনে নিতে হবে। আমার জন্য এক নাই আইন আর ডাক্তারের জন্য আর এক আইন হবে কেন? প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে আর বেশি বলার নেই। তবে ডাক্তাররা যে আচরণ করছেন, জুনিয়র ডাক্তাররা তাদের পেছন থেকে যে সিনিয়র ডাক্তাররা মদত দিচ্ছেন, তাদের ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা নেই। ইয়ার কি হচ্ছে? মামা বাড়ির আবদার হচ্ছে। সরকারের কাছ থেকে ভাতা নেবেন 30,000 থেকে 50,000 টাকা পর্যন্ত, আর মানুষকে পরিষেবা দেবেন না।
তারপরেও হাত পেতে মাইনে নেবেন? লজ্জা করে না আপনাদের? নিজেদের প্রতি একটুও ঘেন্না হয় না যে আমি কাজ না করে পয়সা নিচ্ছি? চলছে তো মোচ্ছব, বিরিয়ানি চলছে, চাপ চলছে, কি চলছে না সেখানে, স্যুপ আসছে, কারা পাঠাচ্ছে আমরা জানি না, সেটাও আমরা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি আরেকটি অনুষ্ঠানে। কারা মদত দিচ্ছে? ওই বড় বড় নার্সিং হোম আর ওই বাজার পত্রিকা? এই মদতে চলবে সারা জীবন? ভবিষ্যৎ নেই আপনাদের? আগুন নিয়ে খেলছেন আপনারা, এই আগুনে কিন্তু পুড়তে হবে। মানুষ কিন্তু এবার পরিষেবা না পেয়ে খেপে উঠেছে। এবার জনরোষের সামনে পড়তে হবে আপনাদেরকে, এটা লিখে রাখুন। যারা এখন আপনাদের মদত দিচ্ছেন, যে পার্টি অফিসে গিয়ে আপনারা রেস্ট নিচ্ছেন, বা যে পার্টি কর্মীরা আপনাদের সাথে এসে ধর্ণা মঞ্চে বসছেন, খাবার বিলোচ্ছেন, সে মানুষগুলো থাকবে না। রাজনৈতিক লোকগুলো বিপদ দেখলে পালাবে। যখন পাবলিকের আক্রোশের সামনে পড়তে হবে না, এই নেতারা সবার আগে পালাবে। বিপদে পড়বেন আপনারা, বয়স কম, তাই নিজেদের ভালোটা নিজেরা ভাবুন। এটা তো গেল ডাক্তারদের কথা। এবার শেষ করব আমি সিবিআই এর কথা দিয়ে আরো একবার। সিবিআই কে আরো একবার ভর্ৎসনা করলো সুপ্রিম কোর্ট। খাঁচায় বন্দি তোতা পাখি হয়ে থাকা চলবে না, অর্থাৎ শাসক দলের কথা সিবিআই এর মুখ থেকে যেন না বেরোয়, শাসক দলের ইচ্ছে পূরণ যেন সিবিআই এর মাধ্যমে না হয়। শুধু সিবিআই কেন, ইনকাম ট্যাক্স, ইডি, এনআইএ, প্রত্যেক তারাই একটার পর একটা কেস খাচ্ছেন, এবং কেস শুধু খাচ্ছেন না, দিনের পর দিন জেলে পড়ে আছে। এই যে ধরুন সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের মেয়ে, প্রায় 1.5 বছর জেলে পড়ছিলেন, তারপরে কি বললো যে না কোনো প্রমাণ পাওয়া যায়নি। 1.5 বছর ধরে কি আপনারা ঘোড়ার ঘাস কাটছিলেন, মাননীয় সিবিআই, মাননীয় ইডিরা? মেয়েটার জীবন থেকে 1.5খানা বছর আপনারা কেড়ে নিলেন, তার বদনাম হলো, তার সুনামে ঘা পড়লো, এর দায় কে নেবে? আপনারা? আপনারা তো মাস মাইনে নিয়ে চলে যাবেন আর ওই সরকারি বাবুদের পায়ে তেল লাগাবেন। কি হবে এদের? আজকে কেজরিওয়ালের জীবন থেকে যে এতগুলো দিন কেড়ে নিলেন, সঞ্জয় সিং এর জীবন থেকে এতগুলো দিন কেড়ে নিলেন, তার মূল্য দেবে না? যদি সিবিআই কোনো তদন্ত করে বা ইডি তদন্ত করে কোনো তথ্য প্রমাণ জোগাড় না করার ফলে কেউ যদি বেকসুর খালাস হয়ে যান, আমি পুলিশের কথাও বলবো, তাহলে সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারের ওপর কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না, বা কেন তার বেতন থেকে টাকা কেটে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে না? এই প্রশ্নটা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে রাত্রিবেলা 9টার সময় ওপেন ফোরামে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।